তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 3rd সেমেস্টারে পড়ছো, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের রুটিন দেখে নিয়েছো। পরীক্ষা খুব বেশি দিন বাকি নেই আর। তো তোমাদের এই পেপারের সাজেশনের প্রথম পর্ব নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও আপলোড করে দিয়েছি, সেটা দেখে নিও। আর এখন আমি পর্ব 2-এর যে বিষয়টি রয়েছে জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, সেই জীবন স্মৃতি থেকে তোমাদের সাজেশনের বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে 5 নম্বর 10 নম্বর মূলত সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শুধু প্রশ্ন দেখাই নয়, সেই সঙ্গে আমি প্রশ্নের উত্তরগুলো নিয়েও কম বেশি কিন্তু একটু বলে দেব, তো সেটা তোমরা শুনতে থাকো। চলো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থেকো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দিও, যাতে তারাও এই ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হতে পারে। কল্যাণী ইউনিভার্সিটি 3rd সেমিস্টার CCT3 সাজেশন 2024 পর্ব 2। প্রথম প্রশ্ন, আত্মজীবনী হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থটি কতখানি সার্থক তা আলোচনা করো। অর্থাৎ আত্মজীবনী বলতে যেখানে লেখক নিজেই নিজের জীবন সম্পর্কে, আত্মকথার অর্থ নিজে, অর্থাৎ লেখক নিজেই নিজের জীবন সম্পর্কে লিপিবদ্ধ করে রাখেন এবং সেটা পরবর্তীকালে গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়। এই জীবনস্মৃতি গ্রন্থটি 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই গ্রন্থটির নাম দিয়েছেন জীবন স্মৃতি, অর্থাৎ জীবনের সব কথা যে তিনি একেবারে যথাক্রমে তিনি সময় ধরে ধরে বলে গেছেন তেমনটা নয়, তার স্মৃতি থেকে বলেছেন। তিনি স্মৃতিচারণা করেছেন, অর্থাৎ তার জীবনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, তার যখন যে ঘটনাগুলি গুরুত্বপূর্ণ হিসেবে তার মনে ধরা দিয়েছে সেগুলোকে তিনি বলেছেন পরপর, কিন্তু কোথাও সাজানো না। অর্থাৎ এখন 5 বছর তারপর 6 বছরের ঘটনা তেমনটা নয়। হতে পারে যে প্রথম দিকে উনি 10 বছর বয়সের ঘটনা বলেছেন, আবার পরবর্তীতে গিয়ে বলেছেন যে 5 বছরের ঘটনা। আমি এটা একটা উদাহরণ দিলাম। আসলে জীবনস্মৃতি গ্রন্থটা একটা তার স্মৃতিচারণামূলক গ্রন্থ। জীবনের সমস্ত কথা পরপর হুবহু এখানে পাওয়া যায় না। তো এই আত্মজীবনী হিসেবে জীবনস্মৃতি কতটা গুরুত্বপূর্ণ, কতটা সার্থক হয়েছে, অর্থাৎ আত্মজীবনী কাকে বলে বা আত্মজীবনী বৈশিষ্ট্য তোমরা নিশ্চয়ই পড়েছো। তো তার সঙ্গে জীবনস্মৃতি গ্রন্থের কী কী মিল রয়েছে সেটাই একটা তুলনামূলক আলোচনা করে এটা সার্থকতাটা বিচার করতে হবে। 2 নম্বর, জীবনস্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। অর্থাৎ এই জীবনস্মৃতি গ্রন্থে তোমাদের যে চ্যাপ্টারগুলো সিলেবাসে রয়েছে সেগুলো পড়লে দেখবে যে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুলে ভর্তির কথা, যেমন নর্মাল স্কুল, ওরিয়েন্টাল স্কুল, এই স্কুলে ভর্তির কথা, তারপর তার শিক্ষা জীবনের মধ্যে যে কোন কোন গৃহ শিক্ষক তাকে পড়াতেন, শিক্ষকদের নাম রয়েছে এবং সেই শিক্ষকেরা কোন কোন বিষয়ে তাকে পড়াতেন, কী বারে পড়াতে আসতেন, কোন শিক্ষক কোন কোন বিষয়ে পড়াতেন, সবটাই কিন্তু খুব সুন্দরভাবে তিনি লিপিবদ্ধ করেছেন। এবং তাছাড়াও তিনি আরও কী কী শিখতেন, যেমন গান শিখতেন, কুস্তিবিদ্যা, এরকম বিভিন্ন রকমের শিক্ষামূলক যে বিষয়গুলো এই গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেছেন সেই বিষয়ে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের গোটা শিক্ষা জীবনটাকে এখানে আলোচনা করতে হবে। 3 নম্বরে বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থ আধুনিক ভারতের ইতিহাস রচনায় কতখানি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সে বিষয়ে আলোকপাত করো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে বলতে পারে, জীবনস্মৃতি গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এই কথাটার মানে জীবনস্মৃতি এমন একটা গ্রন্থ, এখানে যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কে আমরা জানতে পারছি তাই নয়, পাশাপাশি সেই সময় অর্থাৎ 1900 সাল 1862 পর থেকে রবীন্দ্রনাথের জীবৎকালের যে সময়কালটা, সেই সময়ে ভারতবর্ষে যা যা ঘটছে, স্বাদেশিকতার বিভিন্ন চর্চার কথা এখানে বলা হয়েছে। সে সময় স্বদেশী আন্দোলনের কথা বা রবীন্দ্রনাথদের ঠাকুরবাড়ির যে আবহাওয়া সেই সম্পর্কে কথাবার্তা, বিভিন্ন রকম অর্থনৈতিক, সামাজিক সমস্ত রকমের যে বিষয়ে রবীন্দ্রনাথ আলোকপাত করেছেন সেই বিষয়গুলোও কিন্তু পাওয়া যাচ্ছে। সুতরাং এই গ্রন্থে শুধু আমরা রবীন্দ্রনাথের জীবন জানার জন্যই নয়, পাশাপাশি ইতিহাসের দিক দিয়েও এই গ্রন্থের একটা অবদান রয়েছে, সে বিষয়ে এখানে লিখতে হবে। এবং আধুনিক ভারতটা যে তখন তৈরি হচ্ছে, তখন আমাদের তখনও ইংরেজ শাসন চলছে, তো সেই ইংরেজ শাসন চলে যাওয়ার যে মুহূর্ত, তখন ধীরে ধীরে চলে যাওয়ার যে একটা আভাস আসছে এবং স্বদেশী আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতা একটু একটু করে ত্বরান্বিত হচ্ছে, একটু একটু করে এগিয়ে আসছে, তো সেই বিষয়গুলো কিন্তু এই গ্রন্থে পাওয়া যায়। সুতরাং সেদিক দিয়েও এর একটা অবদান অবশ্যই রয়েছে, সে বিষয় নিয়ে লিখতে হবে। 4 নম্বর, প্রকৃতির সঙ্গে বালক রবির আত্মিক সম্পর্কের যে চিত্র জীবনস্মৃতি গ্রন্থে ধরা পড়েছে তার পরিচয় দাও। অর্থাৎ আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন প্রকৃতিপ্রেমিক মানুষ। তো প্রকৃতির সঙ্গে তার যে আত্মার সম্পর্ক, তিনি প্রকৃতিকে যে একদম নিজের বলে, আপন বলে ভাবতেন। তিনি গাছপালা, নদী,
আঁকা, সে সমস্ত কিছু নিয়ে তার অজস্র কবিতা, গান, গল্প, ছবি আঁকা সমস্ত কিছু রয়েছে আমরা জানি। তো প্রকৃতিকে তিনি যে এতটা ভালোবাসতেন সেই বিষয়টা তার এই জীবনস্মৃতি গ্রন্থেও ধরা দেয়। সেখানে তিনি দেখিয়েছেন যে তিনি কিভাবে জানলা দিয়ে তার বাড়ির পাশের পুকুরটা দেখতেন, সেখানে চীনা বট গাছ, সেটা বহু প্রাচীন একটা গাছ, তাকে দেখতেন এবং প্রকৃতিকে যে আড়াল আবডাল থেকে একটু একটু দেখতে পেতেন, সেই জন্য প্রকৃতির প্রতি তার অমোঘ টান কাজ করত। তো এই যে বাইরের যে প্রকৃতি, গাছপালা, নদী, সমুদ্র, আকাশ সমস্তটার সঙ্গে তার যে একটা সম্পর্ক, সেই বিষয়ে আলোকপাত করতে হবে। 5 নম্বর, এই গ্রন্থে উল্লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষক ও শিক্ষা বিষয়ের নামগুলি উল্লেখ করো। পাশে বলে দিয়েছি 2 অথবা 5 অথবা 10, অর্থাৎ এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যে 2 নম্বরের ক্ষেত্রেও আসে। যেমন ধরো দুটো বিষয় উল্লেখ করে দিল যে ইংরেজি আর বিজ্ঞান, এবার বললো যে এই দুটো বিষয় রবীন্দ্রনাথ কোন গৃহশিক্ষকের কাছে পড়তেন, তাদের নাম লিখলে 2 নম্বর। অথবা ঘুরিয়ে দিতে পারে, দুজন শিক্ষকের নাম দিয়ে দিল, তারা কোন বিষয় পড়াতেন সে বিষয়টা লিখতে হবে 2 নম্বর। অথবা এই প্রশ্নটা 5-এ আসতে পারে যে এই কিছু শিক্ষকদের নাম লিখতে হবে এবং তারা কোন বিষয় পড়াতেন সেটা। আবার এটা 10-এও কিন্তু আসতে পারে, মূলত 2 আর 5-এর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে জীবনস্মৃতি গ্রন্থে ঠাকুরবাড়ির স্বাদেশিকতার যে পরিবেশ দেখা গেছে তার পরিচয় দাও। অর্থাৎ জীবনস্মৃতিতে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও ঠাকুরবাড়ির আরও অন্যান্য সদস্যরাও কিন্তু স্বদেশী আন্দোলন বা দেশকে স্বাধীন করার জন্য তারা যে চেষ্টা করেছিলেন, তারা যে নিজেদের দেশের সামগ্রী দিয়ে নিজেদের দেশের বিভিন্ন রকম সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন, যেমন দেশলাই প্রস্তুতি, এরকম আরও নানান রকমের চর্চার কথা রয়েছে। যে স্বাদেশিকতার যে চর্চা ঠাকুরবাড়ির সকল সদস্যরাই কম বেশি তার মধ্যে নিয়োজিত ছিলেন, সে বিষয়টা জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ তুলে ধরেছেন। তো সেই বিষয় নিয়েও একটা প্রশ্ন হতে পারে। তাহলে এই কটা বিষয় তোমরা মূলত পড়বে। আমি মূল টপিকগুলো আরেকবার বলে দিচ্ছি। একটা হচ্ছে আত্মজীবনী হিসেবে জীবনস্মৃতির সার্থকতা, 2 নম্বর রবীন্দ্রনাথের শিক্ষা জীবন, 3 নম্বর ঐতিহাসিক গুরুত্ব জীবনস্মৃতি গ্রন্থের, 4 নম্বর প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের কথা, 5 নম্বর শিক্ষক ও শিক্ষা বিষয়ের নাম, 6 নম্বর স্বাদেশিকতার চর্চা। তো এই হলো 6টা মূল টপিক। এই প্রশ্নগুলো যদি এইভাবে তোমরা প্রস্তুত করে নিতে পারো, এর মধ্যে একটা তোমরা আশা করি কমন পেয়ে যাবে। একটা শুধু নয়, তার বেশি পেতে পারো। 5 নম্বর এবং 10 নম্বর দুটো মিলিয়ে অনেকগুলো প্রশ্ন তোমাদের থাকে। তাছাড়া এখান থেকে 2 নম্বরেরও কিছু কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো জীবনস্মৃতির পুরো বিষয়টাকে এইভাবে পড়া শুরু করে দাও। আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফল পাবে। তো সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।